In only one sentence you have to give the answer. What will be the first primary treatment for them? As a lay person and as a pharmacist, there would be a two answer. So as a lay person, what would be the first answer? And as a pharmacist, what would be the second answer? If anybody can give the answer, please raise your hand. Through a lay person for any ischemic or angina or later in myocardial infarction, the ischemic or angina can be controlled in house therapy, home therapy. But you cannot control the MI in house or home therapy. But in both the cases, the first advised for you to advise the patient for cough vigorously. প্রচুর পরিমাণে কাশতে বলবি, জোরে জোরে কাশতে বলবি, যত জোরে কাটা যায়, মানে যে কাশলে ভিতর থেকে একদম মনে হচ্ছে কিছু বেরিয়ে যায় এরকম কাজ, জোরে যতক্ষণ জোরে কাশতে পারে 5 minutes onwards is the first advice for the lay person to the patient or patient family member to instruct them. This is the first stage. A second line therapy is started. Instantly use if you have already তোরা বলেছিস অনেকেই, যেমন তোরা অপর্ণা বলেছে, বিশ্বজিৎ বলেছে, বলল, অমিত বলেছে যে ইউজ ভ্যাসোডাইলেটর ইনস্ট্যান্ট ইউজ বেসিসে এখানে ওই জিটিএন দিতে পারিস, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, নাইট্রোগ্লিসারিন, বা যদি অ্যাসপিরিন থাকে অ্যাসপিরিন 150 পাউডার দিবি। হ্যাঁ, মানে 75 কাজ হবে না, মোস্টলি সলিবল। এগুলো প্রাইমারি সিমটম। আর যদি দেখছিস আশপাশের দোকান আছে নিয়ার টু ইউ, বা ইউ হ্যাভ এ শপ ইন হোম, কারো ক্ষেত্রে হতেই পারে সপ্তাহে 100-তে একটা হতে পারে এরকম, কারো কাছে আশপাশের দোকান, বাড়ির সামনে দোকান বা বাড়ির মধ্যে দোকান আছে, হতেই পারে। If we have a stock of one injection, that is streptokinase, urokinase, like that type of enzyme, কোনো দ্বিধাবোধ না করে ইনজেকশন পুশ করে দিবি ইন্ট্রামাসকুলার। It's a life-saving enzyme which prevent the clotting of bloods and even dissolve the clot's blood. As a result, যদি 45 মিনিট দিতে পারিস, patient may survive. But the foremost advice is as quickly as transfer this patient to hospital, nursing home like this. If you are given this primary therapy, cough or vasodilator or streptokinase, the patient will give you time to transfer him or her in a hospital nursing home. যদি এগুলো দেওয়া থাকে, পেশেন্ট তাকে সময় দেবে কিন্তু ট্রান্সফার করার জন্য। সময় যদি ট্রান্সফার করে দিতে পারিস, 1-1.5 ঘন্টার মতো সময় দেবে। তাহলে যদি ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যায়, he may or she may survive from this accidental case. Generally, in severe ischemic patient or MI patient, myocardial infarction patient, এটা তো ওই পেইন না, এটা তো মাসেল ইন্টারনাল পেইন, যে পেইন তুই প্যারাসিটামল দিয়ে কিন্তু সারাতে পারবি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা ওপিওড অ্যানালজেসিক ইউজ করে থাকি। মরফিন, পেথিডিন এগুলো দেওয়া হয়ে যায়। তার সঙ্গে দেওয়া হচ্ছে অ্যানজিওলাইটিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, পেশেন্টটাকে ঘুমানোর মধ্যে শান্ত করে রাখা, ছটপট যাতে না করতে পারে। চিকিৎসা করতে গেলে বাধ্য, তাকে তুমি শান্ত করে রাখো, তখন তাকে আমি ডাইজিপাম, লরাজিপাম, এইসব জাতীয় ড্রাগগুলো আমরা দিয়ে থাকি। তার সঙ্গে শুরু হয়ে যাবে প্রচুর অক্সিজেন। বাড়িতে যখন হবে, বাড়িতে দরজা খুলে দিবি, সুন্দর কথা বললো, ফ্যান চালাতে, এগুলো করবি, ভেরি ইম্পর্টেন্ট। আর যেহেতু ব্লাড প্রেশারে ভেরিয়েশন ঘটে, ইমিডিয়েটলি ব্লাড প্রেশার চেক করতে পারলে খুব ভালো। আর ব্লাড হাই প্রেশার হয়ে থাকলে ইমিডিয়েটলি ব্লাড প্রেশার লোয়ারিং করতে হবে। তাকে যদি ট্যাবলেট দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ট্যাবলেট খাইয়ে পাঠিয়ে দিতে পারলে আরো ভালো। তারপর হসপিটালে গিয়ে তার তো ব্লাড ভলিউম কন্ট্রোল থাকবেই, ওই স্যালাইন ট্যালাইন দিয়ে কন্ট্রোল করে দেবে। ক্লিয়ার?
এবার পেশেন্ট আমাদের ইন্টারনাল কিন্তু অনেক কিছু প্রবলেম স্টার্ট হয়ে যাবে, যেহেতু তো ইসকেমিক হলেই বা এরকম ধরনের কার্বন ডাইঅক্সাইড জেনারেট করলেই সিস্টেমিক অ্যাসিডোসিস স্টার্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু মানে কি বলবো, ওখানে সিস্টেমিক অ্যান্টাসিড মানে বাইকার্বনের সলিউশন দিয়ে থাকি আমরা। অনেক ক্ষেত্রে লাগেও না এটা করতে, অনেক ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। আর তার ইউরিন আউটপুট যাতে ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ডাই ইউরিটিক দিয়ে থাকি, যাতে আমার যে ব্লাড ক্লট গুলো ডিজলভ হচ্ছে সেটা বেরিয়ে যেতে পারে, বা আমার যদি কিছু অ্যাকুমুলেট পয়জন থাকে ভিতরে, হার্ট পাম্প থেকে নষ্ট হতে পারে, সেটা মানে এই ফেলিওর থেকে হতে পারে, সেটাও বার করে দিতে পারবে। তার সঙ্গে তো আমার অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি চলবেই। সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি ক্লট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, আর যদি অ্যান্টিকোয়াগুলেন্ট না করে তাহলে হেপারিন টাইপের ওষুধ দেওয়া হয় যাতে অ্যান্টিকোয়াগুলেন্ট নাই ঘটতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে প্লেটলেট অ্যাগ্রিগেটর ইনহিবিটর, যেটা অ্যাসপিরিন দিয়েছিলিস তোরা, নাম বলেছিলিস তোরা, সেক্ষেত্রে আমরা এখানে ব্লাড ভলিউম এক্সপ্যান্ড করে যাতে আরো প্লেটলেট অ্যাগ্রিগেট বা ক্লট করতে না পারে সেক্ষেত্রে আমরা ম্যানিটল দিয়ে থাকি, সরবিটল দিয়ে থাকি। এগুলো একটা সেভিয়ার পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, এগুলি তার খাদ্য, ব্রেনের খাদ্য হচ্ছে সরবিটল, ম্যানিটল। সো ভেরি ইম্পর্টেন্ট। আর পেশেন্ট যখন সুস্থ হয়ে আসবে তখন তাকে আমরা বলি পোস্ট এমআই পেশেন্ট। সেক্ষেত্রে কিন্তু আমার কি কি কন্ট্রোল করতে হবে, তা প্লেটলেট এগ্রিগেশন, মানে আমার প্লেটলেটে যাতে ঠিক মতো কন্ট্রোল থাকে, তাকে সারা জীবন এই প্লেটলেট অ্যাগ্রিগেটর ইনহিবিটর যেগুলো আছে এগুলো খেতে হয়, যেমন অ্যাসপিরিন, কোপিডোগ্রেল, এই যে জাতীয় ওষুধগুলো আছে এগুলো খেতে হয়। তারপর তার লিপিড প্রোফাইল ঠিক রাখতে হবে, দেখতে হবে লিপিড ঠিক আছে কিনা, থাইরয়েড ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক থাকতে হবে, ক্লিয়ার। তার সঙ্গে চলবে তার বিভিন্ন ধরনের ব্লাড প্রেশারের কন্ট্রোলিং এজেন্ট। একটা ব্লাড প্রেশার কন্ট্রোল দিলে হবে না, বিভিন্নভাবে করতে হবে। ব্লাড থিনিং দিতে হবে, ব্লাড থিনিং প্রপার্টি থাকলে হয় কি ব্লাডটা ভালো ফ্লো হয়। তো দিস ইজ দ্য পোস্ট পিএমআই কেয়ার। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে? স্যার একজন করে বল, বলে অমিত অমিত কি বলছিস? আমি এক এক করে শুনছি, আমি বুঝে গেছি তোরা কে কে আছিস। আমি ডাকছি, বিশ্বজিৎকে ডাকছি, সুমনকে ডাকছি। অমিত কি বলছিস বল। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনি বললেন না যে ম্যানিটল দিতে হবে বেনের খাবার হিসাবে। স্যার ম্যানিটলটা ডায়ুরেটিক না? অবশ্যই ডায়াবেটিক, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কাজ করে, এটা ভলিউম এক্সপেন্ডার, এটা একটা ব্রেন নিউট্রিয়েন্ট, এটা সঙ্গে সঙ্গে আমার ব্লাড ভলিউম এক্সপেন্ডারে কাজ করে, এটা অ্যান্টি ক্লটিং এও কাজ করে। ও সেরিব্রাল অ্যাটাকের পেশেন্টদের ক্ষেত্রে ম্যানিটল সালবিটল ছাড়া বাঁচানো সম্ভব না, দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর থ্যাংক ইউ স্যার। বিশ্বজিৎ কি বলছিলিস? স্যার বলছিলাম যে আপনি যে বললেন স্ট্রেপ্টোকাইনেস দিতে ফার্স্ট ট্রিটমেন্ট, তো স্যার স্ট্রেপ্টোকাইনেস দেওয়াটা কি ঠিক হবে? কারণ পেশেন্টের যদি প্রিভিয়াস হিস্ট্রি ব্রেন হ্যামারেজ বা স্ট্রোক এরকম কিছু থাকে সেগুলো তো স্যার প্রবলেম হবে, কমপ্লিকেশন বা ব্রেন হ্যামারেজ ব্রিডিং প্রবলেম থাকে তাহলে তো স্যার প্রবলেম স্টেপটোকাইনেস দিলে খুব একটা কাজ হবে বলে মনে হয় না আমার। আমার তোকে বলছি আমি কার্ডিয়াক ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বলেছি। অবশ্যই, মানে আমি বলছিলাম যে পেশেন্টের যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে তাই বলছিলাম। যদি তার এমআই হয়ে থাকে স্টেপটোকাইনেস ইনজেকশন যদি হাতের সামনে থেকে দিতে পারলে পেশেন্টের সার্ভাইভাল রেট 60%। স্যার অ্যাকচুয়ালি আমি যদি মানে জানি যেটুকু স্যার, তো লোডিং ডোজ বলে একটা আছে, মানে অ্যাসপিরিনের স্যার 300 mg আর কপিডোগ্রেলের স্যার 300 mg, মানে টোটাল 600 mg স্যার ওটা দেওয়া হয়। আমাকে লিখে দেন না বিষয়, আমি তো গলার স্বর শুনতে পাচ্ছি না। ঠিক আছে স্যার, আমি লিখে দিচ্ছি। একটু মেসেজ করে দেন, আমি তো ভয়েসটা ক্লিয়ার পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। ঠিক আছে। সুমন কি বলছিলিস? সুমন ঈশ্বর। হ্যাঁ স্যার, আমার একটা আপনি যেটা বলছেন সেটা তো বুঝলাম। তা আমার কালকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমার পাশের বাড়ির একটা দাদার, ওর প্রচুর হিসকি উঠছিল স্যার, হিসকি। তা অনেকক্ষণ অনেক কিছু করার পরেও থামতেছিল না, তাহলে অনেকক্ষণ পরে থামলো। তা অ্যাকচুয়ালি ওর কারণটা কি আর কি করলে তাড়াতাড়ি থামবে? ও এটা তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা পরে আসবে। জিআই প্রবলেম থেকে হয়, যখন জিআই তে প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন হয়, গ্যাস যখন বেরোতে পারে না তখন উপরে গিয়ে ধাক্কা মারে ডায়াফ্রামে, সে ডায়াফ্রাম থেকে হিক্কাপ তৈরি হয়, এটাই আমরা বলি হচ্ছে ওই হেঁচকি বলি। ক্লিয়ার? এটা পুরোপুরি জিআই প্রবলেম, এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখালে খুব ভালো কাজ দেবে। হ্যাঁ, আমরা ওই গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ বলা হয়।
গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ বলা হয়, জিইআরডি বলা হয়, জিইআরডি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে থাকি। ওই আমাদের যে তোরা নাম শুনেছিস, তোদের হয়তো পড়িয়েছিলাম, সেই H2 ব্লকার, ওই অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়িয়েছিলাম, ওগুলো দেওয়া হয়। আর যদি প্রাইমারি টিপটম যদি বলিস, তাহলে পেশেন্টকে লম্বায় দাঁড়া করতে বলবি যাতে শুয়ে না থাকে। তাকে দাঁড় করিয়ে দিয়ে হাত দুটোকে পাশে বিশ্রাম অবস্থায় রেখে একটা হাত মাথার উপর রাখবি, আর একটা হাত দিয়ে ওই হাতের উপর দিয়ে বাড়ি মারবি, তাতে এটা প্রাইমারি ট্রিটমেন্ট। ডিরেক্ট মাথায় মারবি না হাত দিয়ে, একটা হাত তালুর নিচেরটা হাতের উপর রাখবি, ওই হাত যেমন হাততালি দেয় সেরকম হাততালি পজিশনে হাতের উপর তোর হাত দিয়ে বাড়ি মারবি, যাতে ইনডাইরেক্টলি মাথার মধ্যে হিট হয়। সেক্ষেত্রে ওই ওয়েবটা গিয়ে কিন্তু ওই ওয়েবটা কমিয়ে দেয়, হিকআপটা। ক্লিয়ার? আমরা আমরা মানে মেডিসিনের দোকানে যখন এরকম কারোর হেডকির জন্য জিজ্ঞাসা করে, তখন আমরা ওই ক্ষেত্রে স্যার সুক্রাল ওটা দিই, ওরাল সাসপেনশন। ওটা আলাদা জিনিস, সুক্রালটা আলাদা জিনিস। মানে সুক্রালের কম পজিশনের। সুক্রালটা আলাদা জিনিস, ওটা অ্যাকচুয়ালি একটা ডিমালসেন্ট, ওটা স্টমাকে একটা লেয়ার তৈরি করে যাতে গ্যাস্ট্রিক আলসার হয়, যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডোসিস আছে তাদের ক্ষেত্রে লেয়ার তৈরি করলে ওই কন্ট্যাক্ট গুলো হয় না, গ্যাসটা কমে যায়, এখান থেকে দেওয়া হয়। ওর সঙ্গে হিকাপের খুব একটা ডিরেক্টলি বেনিফিট নেই। কিন্তু মানে অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশন এরকম লিখে দেয় ডাক্তাররা। ওই যে বললাম তোকে, পরবর্তীকালে পেশেন্টের যাতে ওই অ্যাসিডোসিস না হয়, গ্যাস উৎপাদন না হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। এখন অনেক অ্যান্টাসিডিক সুক্রালফেট দিচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, সুক্রালফেট 1000 mg এটা ম্যাক্সিমাম লিখে দিচ্ছে। দিচ্ছে, অনেক এমনি দিচ্ছে, কিন্তু ওর সঙ্গে হিকাপের সম্পর্কটা আলাদা। হিকাপ পুরোপুরি নার্ভের ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। নার্ভকে সান্ত্বনা করতে পারলে ওই আবার রিকারেন্ট হবে ওটা। হুম। ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ দ্য চ্যাপ্টার কমপ্লিটেড। এবার তোদের যেটা নিউ চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আমার মনে হয় না তোদের আর এটা পড়ানোর ব্যাপার আছে, কেন তোদের যা পড়িয়ে দিয়েছি আমার মনে হয় না, আমি রিপিট করছি, এটা দরকার আছে। তোর যদি দেখে নিস দেখবি স্যার সব পড়িয়ে দিয়েছে, সব পড়িয়ে দিয়েছে। এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা বেশ বড় চ্যাপ্টার, কিন্তু তোরা যদি ক্লাসিফিকেশন গুলো দেখিস, কিছু ক্লাসিফিকেশনের মধ্যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে ঢুকে আছে। ওই ক্লাসিফিকেশন গুলো আমি পড়াবো, দেখবি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, তোদের পড়িয়ে দিয়েছি, অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হয়। অ্যাজ পার কেডিটি পার্টি তোরা যদি খুলিস দেখবি যে ক্লাসিফিকেশন দেওয়া আছে, তাদের প্রত্যেক কটা আমার পড়ানো হয়নি দেখবি, শুধু যেগুলো পড়ানো হয়নি সেগুলো আমি পড়াবো তোকে পরবর্তীকালে। তারপর দেওয়া হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। নাওয়াডেজ এটা কম ইউজ হয়, এখন ব্লকার দেওয়া হয়, ইনহিবিটর দেওয়া হয় না, ব্লকার দেওয়া হয়। ইনহিবিটর ড্রাগ এখন অনেক কম ইউজ হয়, মানে সাইড এফেক্ট বেশি। তার সঙ্গে দেওয়া হয় বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার, তোদের অলরেডি পড়ানো হয়ে গেছে। এটা স্পেসিফিক নন স্পেসিফিক বিটা 1 বিটা 2 একসঙ্গে কাজ করে, আলফা ব্লকারে কাজ করে। হ্যাঁ, যেমন তোদের আমি বেশ ভালো মতো অ্যাড্রিনার্জিকে পড়িয়ে দিয়েছিলাম। তারপর আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার দেওয়া হয়, আলফা 1 সিলেক্টিভ তোদের পড়েছিলাম, প্রাজোসিন, মনে পড়ে? হ্যাঁ স্যার, প্যাজোস্ট্রিন পড়িয়েছিলাম। প্রাজোসিন মারাত্মক অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ইনস্ট্যান্ট অ্যাকশন করে, প্রচুর পেশেন্টকে বাঁচিয়ে রেখেছে প্রাজোসিন আলফা। সেই তোদের পড়েছিলাম, আলফা কোথায় থাকে, আলফা 2 কোথায় থাকে, মনে পড়ার চেষ্টা কর। ক্লিয়ার? তারপর ডায়োরেটিক্স দেওয়া হয়, ডায়োরেটিক্স দিলে অবশ্যই প্রেশার কমে, যত ইউরিন আউটপুট বাড়বে তত প্রেশার কমবে, যত ইউরিন জমবে কিডনির উপর চাপ বাড়বে তত প্রেশার বাড়বে, তত বেশি পেশেন্ট অ্যালডোস্টেরন বাড়লে আরো বেশি মুশকিল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ডিরেক্ট কিছু ভ্যাসোডাইলেটর দিতে পারিস স্পন্টেনিয়াস অ্যাকশনের জন্য, তবে এগুলো খুব কম ইউজ হয়, এখন খুব একটা ইউজ হয় না। যেটা স্পন্টেনিয়াসের ক্ষেত্রে বললাম, যদি ফট করে বেরিয়ে যায় তখন ওই ন্যাট্রোলিসাইন টাইপের ড্রাগ দিতে পারিস, বা আমার ডিরেক্ট ভ্যাসোডাইলেটর কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভ্যাসোডাইলেটর আছে। হ্যাঁ, এগুলো খুব বেশি ইউজ হয়। ঠিক আছে? যেমন ধর প্রেগনেন্ট ওম্যান, সে যে মাসে প্রেগনেন্ট হোক, 3 মাস হোক আর লাস্ট ট্রাইমিস্টার হোক, তার ব্লাড প্রেশার এমন বাড়লো, তখন কি করবি? কি করা আছে তখন? দুটো প্রসেস। তাকে তুমি আলফা মিথাইল ডোপা দাও, ডিরেক্টলি সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ, আর ম্যাগনেসিয়াম সালফেট পুশ করো। ম্যাগনেসিয়াম সালফেট
প্রেশারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এসব এই কন্ডিশনে। আর কোনো উপায় নেই, কিচ্ছু দিতে পারবি না আর। বাকি ড্রাগগুলো কিন্তু ফিটাসকে মেরে দিতে পারে, বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। নট মানে তোরা অবাক হয়ে যাবি, খুব লিমিটেড ড্রাগ আছে প্রেগনেন্সি দেওয়া হয়। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেটা অবশ্যই মানে দেখে রাখি, মানে আমরা যারা ক্লিনিক্যালে কাজ আছি তারা দেখে রাখি। আর তার সঙ্গে সঙ্গে আমরা ওই তোদের 5HT পড়েছিলাম, মনে আছে 5HT অ্যান্টাগনিস্ট? সেই 5HT অ্যান্টাগনিস্ট করতে গেলে থেরাপিতে দেওয়া হয় অ্যান্টিহাইপারটেনশনের ক্ষেত্রে। আর পরবর্তীকালে গ্রুপ অফ কম্বিনেশন অফ ড্রাগ দেওয়া হচ্ছে। ধর কোনোটা আলফা ব্লকার, আলফা 1, কোনোটা দিচ্ছে বিটা 1, কোনটা ভ্যাসোডাইলেটর। এই যে কম্বিনেশন করে ড্রাগগুলোকে আমার পারমিটেশন কম্বিনেশন করে কোনটা শুট করে পেশেন্টকে দেওয়া হয়। কোনো ড্রাগ দীর্ঘদিন খাওয়ানো উচিত নয়। যারা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দীর্ঘদিন একটা মলিকুল খায় তাদের সবসময় উচিত হচ্ছে মলিকুল চেঞ্জ করা, গ্রুপ চেঞ্জ করা, আবার অন্য গ্রুপে যাওয়া, এইভাবেই তাকে বাঁচাতে হবে মেইন। তবে কিছু গ্রুপ আছে খুব সেফ, দীর্ঘদিন খাওয়ার ব্যাপারে, ঠিক আছে, সেই গ্রুপগুলো মানে অসুবিধা নেই। সেজন্য তোরা যদি বইটার মধ্যে দিয়ে যাস দেখবি যে প্রচুর ড্রাগ আছে, প্রচুর কিছু দেওয়া আছে। আমার যা পড়ানো তোদের হয়ে গেছে অ্যাজ পার ডিপ্লোমা, কারণ তোদের বেশি করে ফেলছি আমি। মানে কি বলবো, তোরা হয়তো এখান থেকে অনেক কিছু শিখেও গেছিস। দ্যাট ইজ ভেরি হেল্পফুল টু ইউ, ভেরি মাচ হেল্পফুল টু ইউ, যে হোয়াট আর দ্য ড্রাগ উই শুড মনিটর। ক্লিয়ার? Yes, sir. সেটা একটু তোরা দেখবি, ঠিক আছে। আর একটা মনে রাখবি, সমস্ত অ্যান্টিহাইপারটেনসিভ যারা পেশেন্ট, তোকে আগের দিনই বলেছিলাম ফ্যামিলি হিস্ট্রি থাকলে এটা খুব চান্স থাকে, 60% চান্স থাকে ফ্যামিলিকে ফরওয়ার্ড করা, 40% ক্ষেত্রে না হতে পারে। একই ক্ষেত্রে বলেছিলাম ক্যান্সার, কার্ডিয়াক, ডায়াবেটিস, এসব তো বলেছিলাম 60% চান্স থাকে ফ্যামিলি থেকে জেনেটিক্যালি ট্রান্সফার হওয়ার। আর 40% না হলে তো খুবই ভালো। সেজন্য কার কি কন্ডিশন আছে আমরা জানি না, এটা সাব ক্লিনিক্যাল কন্ডিশনে ও তখন চাগাত দেবে। তো সেজন্য আমি যেটা অ্যাডভাইস দিয়েছিলাম যে রেগুলার বেসিসে কিন্তু সপ্তাহে একটা করে বিপি চেক করা মাস্ট। আর এমন কোনো জিনিস খাবো না যেটাতে বিপি হাই করে। যেমন আমি যদি বলবো যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, বিপি প্রবলেম আছে, তারা যেন ডিরেক্ট সানলাইটে না যায়, অবশ্যই ছাতা নিয়ে যেন বেরোয়। তারা যখন ঘুম থেকে উঠবে, কিছু অ্যাডভাইস দিচ্ছি, ফট করে যেন উঠে না বসে পড়ে। তাতে যেহেতু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছে তাদের ব্লাড প্রেশার কমের দিকে থাকে। এবার যখনই ফট করে উঠে বসবে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন হয়ে যেতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে সে আর বেশি হিটের সামনে যেন না যায়। যারা রান্না করে তাদের ক্ষেত্রে সাবধান, পেশেন্ট গুলোকে ডিহাইড্রেশন থেকে যেন সাবধান থাকে, সেজন্য ডিহাইড্রেশন না হয়, তাকে হাইড্রেট করে রাখা সবসময়, এটা মনে রাখতে হবে। আর যে ড্রাগগুলো মেডিসিন গুলো খাচ্ছে, দ্যাট শুড বি ইন এ পারফেক্ট ডট টাইম। ইফ ইউ টেকিং দ্য ড্রাগ অন এমটি স্টমাক at 7 AM, must follow the rules in every day. Every day. If the drug is given after meal, maybe half an hour, 1 hour, whatever the time, they should maintain this proper time. Here, যদি মিস হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে যেন খেয়ে নেয়। এটা হচ্ছে বিশাল অ্যাডভাইস একটা। এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলো যেন সবসময় স্টকে থাকে, এরকম না হয় আমি ড্রাগটা নেই বাড়িতে আনি তারপর দিচ্ছি, এখন এই রাত্রি 10টার সময় তো আমি নিয়ে দিচ্ছি, বাড়িতে নেই আনতে দেখি 10টা বেজে গেলেও খেলে 11টার সময়, এরকম যেন না হয়। মাস্ট হ্যাভ স্টক দিস ড্রাগ। ক্লিয়ার? মনিটরিং দ্য পেশেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একটু মানে কি বলবো তোকে, একটা জেনারেল আইডিয়া, সমস্ত জেনারেল আইডিয়া। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল, বল। যদি যার হাইপারটেনশন আছে তাকে যদি বিটা ব্লকারের সাথে ডায়াজাপাম গ্রুপের কোনো ড্রাগসকে মিক্স করে, এরকম অনেক আছে ব্র্যান্ড নেম, তো প্রোপানলের সাথে যদি কোনো একটা ডায়াজাপাম গ্রুপের কোনো ড্রাগসকে মিক্স করে খেতে বলা হয়, সে এক্সট্রিম কতদিন ওই হাইপারটেনসিভ ড্রাগসটা চালাতে পারবে? একদম রিকমেন্ড নয়। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের গ্রুপের মধ্যে কম্বিনেশন ভালো, বাট নট উইথ আদার গ্রুপ। অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেটা আছে, অ্যাংজাইটিক বা এসব ড্রাগগুলো, ওটা সেপারেট ভাবে ইউজ হতে হয়। অ্যাংজাইটি বা সাইকিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে
that should be given in empty stomach in early morning or in a bedtime, whatever they need. যারা খাচ্ছে এই অ্যান্টি সাইকোটিক ড্রাগ, অ্যাংজাইটি ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, তাদের ডাক্তার শ্রেণী আলাদা হয়। তারা একই ডাক্তার দেখালে হবে না, তাকে ওই অ্যান্টি সাইকোলজিস্টকে দেখাতে হবে। তাদের গ্রুপ অফ মেডিসিন আলাদা হয়। তারা কখনোই গ্রুপ অফ পেশেন্টকে একসঙ্গে দুটো দেয় না, আলাদা আলাদা মলিকুল দেবে, কিন্তু খেতে বললে হয়তো স্লিপারের সময় নেই। আর সবচেয়ে মেবি স্যার ওনার রাতে ঘুম আসতো না, সেই জন্য ওনাকে বিটা ব্লকারের সাথে মেবি কোনো একটা ডায়াজেপাম গ্রুপেরই কোনো কম্পোজিশন ওয়ালা একটা দিয়েছে। আমার ঠিক মাথায় আসছে না, ব্র্যান্ড নেমটা আমার একদমই মাথায় আসছে না। বিটা ব্লকারেরটা তো প্রোপানানল ছিল, আর ডায়াজেপাম গ্রুপটা আমার ঠিক মাথায় আসছে না, কিছু সামথিং ছিল। অ্যাডভাইস ঠিক আছে, বাট কম্বিনেশন আমি রিকমেন্ড করবো না। আলাদা করে খাওয়া বেটার অ্যাকশন পাবে। একদম ঠিক আছে, মানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আলাদা খাক আর অ্যান্টি সাইকোটিক ড্রাগ আলাদা খাক, বেটার অ্যাকশন পাবে। আর যারা অ্যান্টি সাইকোটিক ড্রাগ দীর্ঘদিন ধরে খাচ্ছে তাদের কিন্তু ড্রাগ বন্ধ করা যাবে না। আমি প্রচুর মানুষকে দেখেছি, পেশেন্টকে দেখেছি যে অ্যান্টি সাইকোটিক ড্রাগ বন্ধ করে দিয়েছে, লাস্টে কিন্তু সুইসাইড করেছে। ক্লিয়ার? তার একটা চলন্ত উদাহরণ দেখবি তোরা, যে অভিনেতা মারা গেল সুশান্ত সিং, এটা লাইভ এক্সাম্পল। ও কিন্তু ওইসব ড্রাগ বন্ধ করে দিয়েছিল খাওয়া, সেরকম ব্যাপার। এরকম আর একটা পেশেন্টের নাম বলি, তোরা নাম শুনিস নি হয়তো, গীতকার পুলক বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি গীতকার, অসামান্যতার রচনা, মানুষের কথাবার্তা শুনলেই সে রচনা করে দিত। মানে কি বলবো, মানে তুই গানগুলো শুনে অবাক হয়ে যাবি। সমস্ত কিশোর কুমার, হেমন্ত, যত কিছু বাংলা আধুনিক গান তারই সব রচনা। এই প্রাণচঞ্চল ব্যক্তিটি কিন্তু ডিপ্রেশনে ভুগত, এবং সেখান থেকে ম্যাসিভ ডিপ্রেশন চলে আসে, এবং যেদিনকে মারা যায় তার 7 দিন আগে জানা যায় ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। লাস্টে গঙ্গাতে নৌকা যখন পাড়া ঝাঁপ দেয়, মারা যায়। তো ভেরি ইম্পর্টেন্ট এগুলো। যারা ড্রাগ খায় তাদের কিন্তু সাবধান, দেখবি যেন বন্ধ না করে। হ্যাঁ, ডোজ ট্যাপারিং হতে পারে, ডোজটা কমতে পারে, সেটা সাইকোলজিস্ট বলে দেবে কোন ডোজ কিভাবে কমবে। এটা ভেরি টাফ জব, কিন্তু সবাই পারবে না। সাইকোলজিস্টরা অন্য, মানে এরকম না তুই একই ডাক্তারকে দেখাচ্ছিস, তাকে সাইকোলজি ট্রিটমেন্ট করাচ্ছিস, আবার হাইপারটেনসিভ করাচ্ছিস। আমার মনে উচিত না, ডেফিনেটলি করা উচিত। ঠিক আছে, সো ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস তো যেটা বলছিলাম, যে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে মিথাইল টোবাকো ইউজ করা হয়, শুনছি অপূর্ব দ্বারা মিথাইল টোবাকো ইউজ করা হয়। সো আলফা মিথাইল টোবা যেটা, এটা কিন্তু সিলেক্টিভ আলফা টু অ্যাগনিস্ট। দেখ তোরা কিন্তু কিছুক্ষণ আগে তোদের বলেছিলাম, মানে তোদের ম্যাসিভলি পড়েছিলাম, ম্যাসিভ কথাটা কেন ইউজ করলাম, যে আলফা 1 ব্লকারের ক্ষেত্রে প্রায়োজসিন দিচ্ছি, আবার আলফা 2 কিন্তু উল্টো। মানে আমি যদি ওকে স্টিমুলেট করি, সিম্প্যাথেটিক অ্যাকশন দেখাই, তখন ওটাও কিন্তু ভ্যাসোডাইলেশন অ্যাকশন দেবে। তাই আলফা 2 অ্যাগনিস্টকে হিসাবে এই আলফা মিথাইল ডোপা, যেটা পরবর্তীকালে ডোপামিন আর নরঅ্যাড্রিনালিনে স্প্লিট হয়ে যায় ব্রেনে গিয়ে, এটা কিন্তু খুব ভালো কাজ করে অ্যাজ এ সেন্ট্রাল অ্যাক্টিং ভ্যাসোডাইলেটর। তোদের এটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল, কোন একটা রেলের পরীক্ষায় ভাবে জিজ্ঞেস করেছিল যে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কোন অ্যান্টি অ্যাপেন্ডিসিস ড্রাগ দেবে। তো উত্তর দিয়েছিল, তারপর ওকে আবার জিজ্ঞেস করছে ও কিভাবে কাজ করে, তাই আমি এত তোকে বলে দিলাম। ঠিক আছে, মানে আরো একটু যদি খুলে বলি তাহলে বলবো যে এখান থেকে যখনই ভ্যাসোডাইলেটর হবে, তাহলে ভ্যাসোডাইলেটরে কি হবে, তাহলে পেরিফেরাল ব্লাড ফ্লো মানে কি বলবো, ডিক্রিজ হবে, কমে যাবে, অবশ্যই পেরিফেরি কমে যাবে। তাহলে যখনই ব্লাড ফ্লো কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছিস যে পরবর্তীকালে হার্টের উপর একটা প্রেশার আসতে পারে, হার্ট কিন্তু পাম্প বেশি হতে পারে। সেই জন্য এটা সিলেক্টিভ ড্রাগ, কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমলে কিন্তু ব্লাডগুলো সুন্দরভাবে পাস হবে, রিল্যাক্সেশন হবে ব্লাড ভেসেলগুলো। সেখান থেকে পেশেন্ট খুব রিল্যাক্স ফিল করবে, রিলিজ করবে সবসময়। এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ঠিক আছে, 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম এইভাবে পাওয়া যায়। একটা থেকে দুটো দেওয়া হয়। ঠিক আছে,
তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর প্রেগনেন্ট ওমেন। দেখবি তোরা ঘেটে দেখবি যে সমস্ত প্রেগনেন্ট ওমেন যারা কার্ডিয়াক পেশেন্ট বা ইন্টিয়ারপাইটিস পেশেন্ট তাদেরকে এগুলি দেওয়া হচ্ছে এখন, বা যেটা বললাম তোদের যে ভেরি মুশকিল। আবার যে মনে রাখবি যে এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিল অপর্ণা, যে অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলোর সঙ্গে কিন্তু আলফামিথাইল দেওয়া যেতে পারে না, মারাত্মক ইন্টারাকশন করে, এটা খেয়াল রাখতে হবে। এবং তোরা শুনলে অবাক হবি যে বিভিন্ন কান্ট্রিতে যে ড্রাগ ইন্টারাকশন চ্যাপ্টার গুলো পড়ানো হয় তাই। এবার আমি ওই কম্পোজিশন ওয়ালা মেডিসিনটা গ্রুপে দিয়ে দিয়েছি, দেখবেন তারা আছে কিনা। আচ্ছা ঠিক আছে। তো যেগুলো তোর বাইরের কান্ট্রিতে যে ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ডোজ ইন্টারাকশন, ড্রাগ পেশেন্ট ইন্টারাকশন, ড্রাগ এনভায়রনমেন্ট ইন্টারাকশন, এই যাবতীয় ইন্টারাকশন গুলো যে পড়ানো হয় চ্যাপ্টার গুলো, ওগুলো ইম্পর্টেন্ট। এগুলো সব কিন্তু চিপ দেখতে থাকে ফার্মাসিস্টরা, হাইলি কোয়ালিফাইড ফার্মাসিস্ট গুলো দেখে। এবং ওই পেশেন্ট যখন প্রেসক্রাইব করবে ডাক্তাররা, ওই ইন্টারাকশন আছে কিনা বা কোনো কমপ্লিকেশনের গন্ডগোল আছে কিনা, আনলিস ওখানকার ফার্মাসিস্ট ওই ডোজটাকে কারেকশন করে দিচ্ছে বা পাস করছে, সেই প্রেসক্রিপশন সার্ভ হয় না। এটা বড় বড় কান্ট্রিতে এরকম চলে, আমাদের ইন্ডিয়া এখন স্টার্ট হয়নি। সমস্ত বড় বড় কান্ট্রিতে যদি কানাডা বলিস, ইভেন অস্ট্রেলিয়া বলিস, আমেরিকা তো হচ্ছেই, গ্রেট ব্রিটেন বল, জার্মানি বল, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তো সব প্রেসক্রিপশন অডিট অ্যান্ড এডিট কিন্তু ফার্মাসিস্ট না পাস করলে, এবং যদি কোনো সময় দেখে গন্ডগোল হয়েছে পেশেন্টের ক্ষেত্রে ডোজে, সকল তো প্রেসক্রিপশন রিটার্ন করে দেয়। হ্যাঁ, তার ওই ডাক্তার কাছে পাঠিয়ে যায়, সবই অনলাইনে ঘটে, এখানকার ফিজিক্যালি ব্যাপারটা নেই। তখন আবার কালেকশনে প্রেস হয়, তারপরে পেশেন্ট সার্ভ হয়। ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমাদের এখানে তো ডাক্তাররা ডাইরেক্ট ব্র্যান্ডকে প্রমোট করে দেয় স্যার, প্রেসক্রিপশনের উপর ব্র্যান্ড নেম লিখে দেয়। আমাদের ইন্ডিয়া তো থার্ড ওয়ার্ল্ড করাপ্টেড কান্ট্রি, এখানে ব্র্যান্ডে চলে, জেনেরিকে চলে না। এখন জেনেরিক অনেক এসছে, এখন তো তাও বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের সৌজন্যে দেখবি অনেক জেনেরিক মেডিসিন কাউন্টার খুলেছে। আমাদের যেমন এই আমার জলপাইগুড়ি টাউনেই 2টো কাউন্টার খুলে ফেলছে অলরেডি। তোদের প্রত্যেকটা কান্ট্রিতে ঢুকেছে, ঠিক আছে। সো ভেরি ইম্পর্টেন্ট যে তোরা জেনেরিক কাউন্টারগুলোর মধ্যে খেয়াল রাখবি, কি কি ড্রাগগুলো মনে রাখবি, ওই কাউন্টারে গিয়ে বলবি, ওষুধ নিয়ে আসবি। তোদের আশপাশে যেখানে থাকবে এটা সচেতন হবি। ওরা নাম দিচ্ছে প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা বলে বিভিন্ন দোকান খুলেছে, দেখবি ড্যাম চিপ, ভাবতে পারবি না, ড্যাম চিপ। একটা উদাহরণ দিয়ে বলি তোকে, তোদের আগে একটা বলেছিলাম না যে লিভোসেট্রিজিন আর মন্টিলিউকাস্ট, হ্যাঁ, এটা কম্বিনেশন গুলো বিক্রি করে 10 টাকা, 12 টাকা, 15 টাকা করে, মানে 150 টাকা, 120 টাকা করে পাতা বিক্রি করে, যেটা তুই ওই জনসূচিতে পাবি মাত্র 8 টাকা পাতা। স্যার একদম ঠিক বলেছেন, কারণ এটা আমি একমত। মন্টিয়ার এলসি একটা স্ট্রিপে 15টা ওষুধের দাম 268 টাকা। আর আপনি যদি কম্পোজিশনের উপর বেস করে যদি যান, অনেক কম আছে যেগুলো জনঔষধিতে পাওয়া যায় মাত্র 15 টাকা, 16 টাকা পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্টিয়ার এলসি, মন্টেক এলসি, মন্টিনা এল ইত্যাদি নামে প্রচুর অ্যাবর্ড, প্রচুর প্রচুর প্রচুর। আর পুরো ডাক্তাররা ডাইরেক্ট প্রেসক্রিপশন উপর ওই নামগুলো লিখে দিচ্ছে। আমি কি বলবো, করাপ্টেড জায়গায় হবেই, তোদের সচেতন হতে হবে, তোদের সচেতন করলে মানুষ সচেতন হবে। স্যার 268 টাকা দাম, আর স্যার জনঔষধিতে গেলে সেইটাই 15 টাকা, 12 টাকা পাতাতে পেয়ে যায়। সেটাই বুঝে না এখন। যেমন তোকে বলি আমি, সিপোডক্সিম সঙ্গে তোর কম্বিনেশন বিক্রি হচ্ছে, ধর ওই কি বলে ওটা, ক্ল্যাভুলিক অ্যাসিড, সিপোডম সিবিটিবি বিক্রি হয়, প্লাবাম 625, মক্সিক্লাব 625, ওটা তো অ্যামক্সিসির সঙ্গে বিক্রি হচ্ছে, এবং সিপোডক্সিমের সঙ্গে। হ্যাঁ, ওটা 6টা পাতা বিক্রি করে, 6টা পাতা মার্কেটের দাম 350 টাকা। 6টা পাতার দাম মার্কেটে 350 টাকা। আমি জনসূচি থেকে কিনেছি মাত্র ওটা 120 টাকা। হ্যাঁ আছে তো স্যার, সুইচে যদি চলে যান, সুইচ 200, সুইচ 500, এগুলো তো যাচ্ছে তাই দাম, সিপোডক্সিম কম পড়েছিল। সেটাই বলছি, মানে তোরা কিন্তু একটু সচেতন হবি, দেখবি অনেক কম পাবি দাম, অনেক কম পাবি। কিচ্ছু না, তুই ভাবতে পারবি বিটাডিন যে কোম্পানি আছে, যে ওয়াকাট কোম্পানি বিটাডিন বিক্রি করে, বিটাডিনের যে যেগুলো তৈরি করে 5% সলিউশন, যার 100 ml দাম না হচ্ছে 80 থেকে 90 টাকা মতো দাম আছে, স্যার 104 টাকা দাম স্যার। তাহলে চিন্তা কর। এখন আমি কয়েকদিন আগে কিনে আনলাম 100 ml প্রোভিডোনাইডিন, এই 5%, মাত্র দাম নিল 12 টাকা। স্যার চিন্তা করুন, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সচেতন হতে হবে এখানটাই। কিন্তু যেগুলো তোদের নাম বলছি, তা পারলে ওখান থেকে কিনে জলপাইগুড়িতে কোথায় জেনেরিক মেডিসিনের দোকান দুটো খুলেছে? জলপাইগুড়িতে
হ্যাঁ, জলপাইগুড়িতে একটা নতুন পাড়ায় খুলেছে, একটা কলেজ পাড়ায় খুলেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে দামের মধ্যে যে হেরফের হচ্ছে স্যার, এদের মধ্যে কোয়ালিটির কোনো তফাৎ নেই তো স্যার? না, কোয়ালিটি তফাৎ নেই। এক শ্রেণীর ফার্মাকোপিয়া অসাধু অসাধু ব্যবসায়ী ডাক্তাররা মানুষকে বোঝাচ্ছে খাবেন না, কেন ওদের ওই প্রেসক্রিপশন করলে ওদের বাড়িতে ফ্রিজ ঢুকবে না, বাড়িতে চাকরের মতো বাজার করে দেবে না, ওদের বাড়িতে একদম। গিফট দিয়ে যাবে না, ওদের বন্ধ হয়ে যাবে, কমে যাবে, কেন এরা স্যার, রাইস কুকার থেকে শুরু করে সবকিছুই তো পেয়ে যায় স্যার, গাড়ি পর্যন্ত চলে আসে। স্যার, আমার পাশেই তো অবস্থিত, কত মানুষ আছে। বুঝতেই পারছিস তো, মানে এমন অবস্থা এখানে। মানে কি স্যার, বলবো? হ্যাঁ, আমি তো শুধু দেখি স্যার আমার পাড়াতে, আর কিছু বলতে পারি না। কাজেই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে একটা ব্যবসা করে যাচ্ছে এখনো। তবে আমার মনে হয় আগামী দিনে হয়তো এটা আরো কমে যাবে, কেন এখন মানুষ সচেতন হচ্ছে। কারণ আমাদের জলপাইগুড়ি সম্বন্ধে বলতে পারি, এই যে জনঔষধি কেন্দ্রে এখন না গেলে দাঁড়াতে হয়, জানিস, মানে এত লাইন পড়ে যায়। আমি আজ থেকে তোকে 1.5 বছর আগে বলছি ফাঁকা ছিল, এখন লাইন পড়ে যাচ্ছে মানুষ, মানে আমি সেদিন তো কালকেও বেরিয়েছিলাম, তখন দেখলাম বেশ বড় লাইন। মানুষ স্যার, কলকাতাতে কোনো জায়গায় আছে? শুনতে পেলাম না। স্যার, কলকাতা এরিয়াতে কোনো জায়গায় আছে স্যার, আপনি জানেন? জনৌষধি সাইটটা খুলিস না, প্রধানমন্ত্রী হ্যাঁ, হ্যাঁ, সাইটটা খুলবি, সব বলে দেবে কোথাও কোথায়। হসপিটালের ভিতরে থাকে ম্যাক্সিমাম, হসপিটালের ভিতরে। তোদের সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে কিন্তু ওরা দোকান খুলে দিয়েছে, ঠিক আছে? আর স্যার কেউ আমাদের ডাক্তাররা হাসপাতালে ট্রেনিং 3 মাসের বেশি করতে পারে না? হ্যাঁ, যতক্ষণ না কেউ ডাক্তার হাসপাতাল হাসপাতাল বন্ধ করবে ততক্ষণ খুব মুশকিল। মানে এগুলো তো আইন না হলেও হবে না, যে এখন সময় লাগবে আইন হতে। হ্যাঁ, বুঝতে আইন পারছি, শক্ত নয় স্যার, আইন আছে কিন্তু আইন শক্ত নেই। এক্স্যাক্টলি, ওটাও কথা। তবে এটা তো এখন ম্যান্ডেটরি করেনি যে জেনেরিক লিখতেই হবে। স্যার কম্পোজিশনটা তো ম্যান্ডেটরি আছে, ডাক্তার তো লিখবে কম্পোজিশন, এটা ম্যান্ডেটরি আছে, কিন্তু ইউনিয়নের চাপে স্যার ওরকম ভাবে ওরকম ভাবে লিখতে হবে বলে অর্ডার নেই, মানে অ্যাডভাইস দিয়েছে, অ্যাডভাইস দেওয়া আছে। হ্যাঁ অ্যাডভাইস দেওয়া আছে যে এরকম ডাক্তার বলে যে you অবশ্যই are কম্পোজিশন লিখবে। instructed, যে না হলে পানিশমেন্ট হবে, এরকম লেখা নেই। যেটা হ্যাঁ, হতে সেটা যাচ্ছে দেখবি, ওই যে হলমার্ক সোনার ক্ষেত্রে 1 জুলাই থেকে মাস নাহলে পানিশমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? কম্পোজিশন থেকে ব্র্যান্ড বের করার দায়িত্ব স্যার ফার্মাসিস্টের, কিন্তু ডাক্তাররাই ব্র্যান্ড করে দিচ্ছে একদম। এক্স্যাক্টলি, এটা তো ভুলভাল চলছে বলে তো আজকে ভারতবর্ষের এই অবস্থা, বুঝতেই পারছিস তো। নাহলে নার্সিং বলে এবার বিল ঠোকে যাতা যাতা, কোনো পলিসি নেই পশ্চিমবঙ্গে। তো কি বলবো আর, মানে কোনো নার্সিং হোমেই তো বিলের ঠিক নেই দেখবি, জানি না এত টাকা কোথায় যাচ্ছে, কারা নিচ্ছে। যাই হোক, আমি তো অনেকখানি বলে দিয়েছি। একটু গো থ্রু দ্য বুকস, তোরা একটু দেখলে মানে খুব ভালো হয়। তোরা একটু কাজ করবি, সেটা হচ্ছে প্রতিটা পার্ট যেগুলো আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হ্যাঁ, এসি ইনহিবিটার, এসি ব্লকার, তারপর বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার, আলফা 1 অ্যান্টাগনিস্ট, আলফা 2 অ্যাগনিস্ট, এই যে যেটা বললাম ডায়াবেটিক্স, এই যে ড্রাগগুলো আছে, জাস্ট কিভাবে কাজ করে সবই যেহেতু বলা আছে। এখানে শুধু আমার শুধু পড়ানো হয়নি, তোদের হচ্ছে ডায়াবেটিক্স আর এসি ইনহিবিটার, এটা আমি তোদের আলাদা পড়িয়ে দেবো, অসুবিধা নেই। আদার দেন তোদের আমি বাকিগুলো পড়িয়ে দিয়েছি, তো একটু সুবিধা হবে, অসুবিধা হবে না। ঠিক আছে? তো স্যার আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে? বলতে পারবো না ভাই, আগে তোরা পড়াশোনা ঠিক করে আছে স্যার। প্রিপারেশন রাখ। পরীক্ষা যদি ফট করে ডিক্লেয়ার করে তো অন্য ঝামেলা করবি, ঠিক আছে? স্যার অনলাইন না অফলাইন স্যার? কিচ্ছু বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তোদের আমার তো কলেজে যা হয়েছে মোটামুটি, বুঝলি, তোরা কিন্তু রীতিমতো একটা ভালো রকমের কলেজে পরীক্ষা দিলে কিন্তু নাম্বার ভালো পাওয়া উচিত, কেন যা পড়ানো হয়েছে যদি মনে রাখতে পারিস, অবশ্যই অবশ্যই মনে রাখতে পারিস। একটা ভাইটাল চ্যাপ্টার তো এখনো ধরিনি আমি, এটা বেশ বড় চ্যাপ্টার এবং আমার খুব প্রিয় চ্যাপ্টার। কেন প্রিয় চ্যাপ্টার? আমি কলেজে যখন নলেজ করেছিলাম, এএনএসটাকে খুব ভালো পড়েছিলাম, আর এই চ্যাপ্টারটা ভালো পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিমাইক্রোবিয়ালস, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আমি আগামী দিনে শুরু করব। তার আগে কিছু চ্যাপ্টারগুলো আছে, দেখিনি কি কতটা সামঞ্জস্য করতে পারি, এটা খুব সুবিধা হবে। কারণ আজকাল এই যুগে অ্যান্টিবায়োটিক যদি না জানিস, তাহলে কিন্তু নিজেই বাড়িতে ট্রিটমেন্ট করতে পারবি না। স্যার যারা আগামী দিনে রিটেল মেডিসিনে কাজ করবে তাদের জন্য অ্যান্টিবায়োটিক খুব ইম্পর্টেন্ট হবে বোধহয়। শুধু তাই নয়, তোকে আরো ইনফরমেশন দিয়ে রাখি। যেগুলো ওষুধ দোকানে, হাসপাতালে ফার্মাসিস্ট লাগে,
অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রপোজাল গেছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে, যে ওষুধ দোকানের সামনে ফার্মাসিস্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার আর তার কন্ট্যাক্ট নাম্বার ঝুলাতে হবে, ঝুলিয়ে রাখতে হবে। এটা ড্রাগ কন্ট্রোল জেনারেলের কাছে চিঠি গেছে, অল ওভার স্টেটের যারা আছে আইপিএ, ইন্ডিয়ান ফার্মাসি অ্যাসোসিয়েশন সম্মেলন মিটিং করে এটা পাঠিয়েছে। হয়তো আগামী দিনে এটা হতে যাচ্ছে যে ওষুধ দোকানের সামনে ফার্মাসিস্টের নাম, ফার্মাসিস্টের ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এবং তার অ্যাভেলেবেল আওয়ার। কেন আগামী দিনে কিন্তু ফার্মাসিস্টকে কনসাল্ট করার জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে। এবং তাহলে তো স্যার অনেক দোকান বন্ধ হয়ে যাবে। ভালো করে শোন, এটা আগামী দিনে হতে যাচ্ছে। যেহেতু আমাদের এটা খুব করাপ্টেড কান্ট্রি, আমাদের এখানে ওষুধগুলো চালায় কিন্তু বিসিডিএ, এখানে বেঙ্গল কেমিক্যাল ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, ওদিকে চালায় অল ইন্ডিয়া কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তারা প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের মেম্বারই নন ফার্মাসিস্ট। তারা পুরো কুক্ষিগত করে রেখেছে হোলসেল রিটেল মার্কেটটাকে। তাদের কাছে একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এটা, ওষুধ দোকান চালানো বা তাদের ফার্মাসিস্টকে বেতন বাড়ানো, এগুলো আগামী দিনে হতে যাবে। তো একটা সংঘাতের দিকে কিন্তু শুনে গেছে যাওয়া। আমার মনে হয় সংঘাত না হলে কিন্তু সলিউশন হবে না, চুপ করে থাকলে কিছু ঘটে না সলিউশন। এবং এখান থেকে সংঘাত শুরু হবে, একটা কিছু ঘটবে, একটা সলিউশন আসবে। কাজেই আমাদের কিন্তু এটাকে সাপোর্ট করা উচিত যে আমাদের অধিকারটা আগে দাও, যে অধিকারগুলো কিভাবে সাপোর্ট করব? এই যে তোরা যারা ফার্মাসিস্ট জেনে ডিসপ্লে করবে, পেশেন্টদের বলবি আপনি ওষুধ দোকান কিনেছেন, ফার্মাসিস্টকে ফোন করেছিলেন, ফার্মাসিস্টকে জেনেছিলেন আপনি ওষুধ নিলেন, ঠিকমতো ওষুধ দিয়েছি কিনা, ফোন করে নেবেন, তাকে অ্যাডভাইস দিয়ে দাও। এরকম ভাবে সাপোর্ট। বা যাকে যে ওষুধ কিনতে হবে তাকে বলবি ভাই প্রেসক্রিপশনটা ফার্মাসিস্টকে দেখিয়ে বা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন, তো তাকে যেন প্রেসক্রিপশনটা ঠিক মতো দেখে নেওয়া হয় ঠিক আছে কিনা। যে প্রেসক্রিপশন দিচ্ছে একটা নন মেডিকেল পার্সন, নন ফার্মাসিউটিক্যাল পার্সন, ওই কোন রকমে খেয়ে দিচ্ছে। যেহেতু ব্র্যান্ড নেমের যুগ, কাছাকাছি ব্র্যান্ড নেম আছে, প্রচুর ভুলভাল ওষুধ চলে আসে, অনেক এক্সাম্পল পেয়েছি, তো সেটা খেয়াল রাখবে। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন, এখনো তো অনেক রিটেল ফার্মাসি শপগুলো নন ফার্মাসিস্টরা চালায় এবং অনেক ফার্মাসির মালিক যারা নন ফার্মাসিস্ট, বা সেখানে একটাও ফার্মাসিস্ট হয়তো রিক্রুট করাই থাকে না। বহু পুরনো যুগে তারা হয়তো আমাদের থেকেও অভিজ্ঞ। শোন, আগেকার ফার্মাসিস্টকে বলতো ডিপ ক্যাটাগরি, ঠিক আছে, এটা আস্তে আস্তে রিনিউ কিন্তু মানে বন্ধ করে দেবে, মানে কিন্তু ওটা তো প্রোডাকশন বন্ধই করে দিয়েছে। ঠিক আছে, ফার্মাসিস্টদের এই অবস্থার জন্য সব থেকে বেশি দায়ী বিসিডিএ, সব থেকে নোংরার বাজে ইউনিয়ন একটা। সেটা তো বললামই তো দাদা, আমি সব থেকে নোংরা বাজে ইউনিয়ন স্যার। আমার নিজের কাউন্টার আছে, আমি জানি সব থেকে নোংরা একটা ইউনিয়ন। এই ইউনিয়নটাকে আগে ভেঙে দেওয়া উচিত। এরাই ফার্মাসিস্টদের এই দুরবস্থার জন্য দায়ী। একদম 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 আমি জানি। সব জায়গায় এদের দাপট স্যার, সব জায়গায় এদের রাজনীতি, এদের বড় বড় পলিটিক্যাল লিডাররা এদের মাথায় একটা করে সদস্য পদ নিয়ে বসে আছে, যা মন তাই করে চালায়। আমি নিজে জানি স্যার, ঠিক, আমি নিজে সব ব্যক্তিগত ভাবে জানি, আমি নিজের কাউন্টার ঠিক চালাই। ঠিক 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 একদম একদম সাপোর্ট করি। এবং অশিক্ষিত এবং সব থেকে মানে দালাল আর বাজে লোকরা এর মধ্যে আছে, যারা মানে মেডিকেলের বা মেডিসিনের সঙ্গে কোনো রিলেশন নাই, এইসব লোককে পদের মাথায় বসিয়ে এইভাবে নাচাচ্ছে। আচ্ছা, লয়ার টয়ারকেও সঙ্গে রেখে দিয়েছে শুধুমাত্র ঠাকুর গুলো খুঁজে এদের এই সবগুলোকে টিকিয়ে রাখার জন্য। একদম ঠিক, একদম ঠিক। এটা ফ্যাক্ট কিন্তু, মানে আমি যেটা তোদের বলছিলাম এটাই তুই বললি যে মানে আমাদের সমাজটাকে এরা বিকৃত করে দিয়েছে। এবং যেটা ঘটছে এখন না, মানে আমি অনলাইন দেখেছি, একটা কোনো না মানে মাস্টার ডিগ্রি ফার্মাসিস্ট না কোনো গ্রাজুয়েট ফার্মাসিস্ট সেরকম করে এরকম কোনো বড় মানে মানে শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী কোনো লোককে রাখেনি। সমাজসেবী, সমাজে এইসব তাদের মানে সার্টিফিকেট, মানে তাদের নিচের বায়োডাটাতে তাই পাশে এইসব লেখা। আরো একটা জিনিস দেখবি যেটা ঘটছে, এটা আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই বিসিডি এর ফ্যামিলি মেম্বারদের এখন এই ফার্মাসিতে কোন রকমে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে টাকা দিয়ে স্যার, টাকা দিয়ে যেখানে সেখানে তো ফার্মাসি হয়ে যাচ্ছে। 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে সব দোকানদার তুই কোন দিকে যাবি বল? সিস্টেম যদি করাপ্ট হয় আমি কোন দিকে হাত দিবি তুই, তাই না? তো এটা তো একটা সার্টিফিকেট কিনে নিচ্ছে সায়েন্সের,
দিয়ে স্যার যা হোক করে পরীক্ষায় বসে যা খুশি একটা র্যাঙ্ক ফ্যাঙ্ক বানিয়ে ওই যে টেকনো ফেগনো সব বানিয়ে রেখেছে। ওগুলো মানে আমাদের বীরভূমে একটা আছে সব কলেজ কয়েকটা, এগুলো কোনো কাউন্সিলের ব্যাপার নেই, ডাইরেক্ট যাবেন টাকা দেবেন অ্যাডমিশন হয়ে যাবেন, 2 বছর পরে একটা সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক হয়ে গেল। তারপরে বিসিডিএ আছেই, বিসিডিএ জোর জবরদস্তি আপনার বিনা ইন্টার্নশিপ ছাড়াই আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দেবে। আচ্ছা বিশ্বজিৎ মুনিয়া, তুই ইয়ে করেছিলিস একটা, পাঠিয়েছিলিস ডোজ অ্যাসপিরিন আর কোপিডোগ্রেল। বিশ্বজিৎ আছিস? হ্যাঁ স্যার। এই যে 600 মিলিগ্রাম লোডিং ডোজ দিয়েছিস, তো কোথায় পেয়েছিস? এগুলো তো অ্যাকচুয়ালি ইউজ হয়, মানে কার্ডিওলজিতে ইউজ হয় দেখেছি আমি। তো 75 mg করে 4টে করে ট্যাবলেট দেয়, 4টে বোধহয় অ্যাসপিরিনের দেয়, 4টে বোধহয় কোপিডোগ্রেলের দেয়। এখন স্যার কপিটা একটা পাওয়াই যায় বোধহয় 300 mg কিছু। আমি কিন্তু একদম সাপোর্ট করবো না এই যেটা তুই লিখেছিস 600 মিলিগ্রাম লোডিং ডোজ, সম্ভবই না, সম্ভবই না। অ্যাসপিরিন আর কোপিডোগ্রেল খুব ভালো কম্বিনেশন, দুজন ডোজও প্রায় কাছাকাছি। এরও 75, এরও 150, এরও 150, এরও 150, এরকম ব্যাপার। এর 75, 150 এই কম্বিনেশনে চলে। 150 করে ইউজ হতো আগে, 75 করে। কিন্তু স্যার অ্যাকচুয়ালি যারা প্রাইমারি যারা থাকে আর কি, মানে ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক হয়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে, তো তখন স্যার ইনস্ট্যান্ট তাকে মানে ডবল ডোজ দেওয়া হয়, 300 করে 600 দেওয়া হয়। না, আমি 600 একদম সাপোর্ট করবো না, কোনোদিনও না। ঠিক আছে, তুই কোপিডোগ্রেল 150 দিতে পারিস, ঠিক আছে, ম্যাক্সিমাম 300 পর্যন্ত অ্যালাউ করতে পারে, আর ওখানে ম্যাক্সিমাম 150। ক্ষেত্রে মানে যাদের প্রি প্ল্যান্ড, মানে স্যার যাদের প্রি প্ল্যান্ড মানে হিস্ট্রি ছিল, তাকে ডেকে নিয়ে আসে, অ্যাডমিট করা হয়েছে, তার কিছু প্রসিডিউর করা হবে, মানে কিছু অপারেশন করা হবে, তাদের ক্ষেত্রে ওই 150 করে 300 দেওয়া হয় স্যার। কিন্তু প্রাইমারি মানে আপনি বললেন না ইমার্জেন্সি, মানে কারো হার্ট অ্যাটাক হয়েছে এখন ইনস্ট্যান্ট থেকে হসপিটাল দিয়ে আসা হয়েছে, তাদের ক্ষেত্রে স্যার দেওয়া হয় আর কি 300 করে। একদম আমি সাপোর্ট করবো না। এই থেরাপি আমার মনে হয় না সাইন্টিফিক থেরাপি। ঠিক আছে, হ্যাঁ তুই 300 মিলিগ্রাম লোডিং ডোজ দিতে পারিস, এটা অবশ্যই 300 মিলিগ্রাম লোডিং ডোজ ফলোড বাই তুই 75 মিলিগ্রাম পরে 2 সপ্তাহ চালাবি, এটা হতে পারে। ঠিক আছে, বাট কিছু জানালা দেখবি তো, তুই যেটা বলছিস সেটা আছে, লোডিং ডোজ 600 মিলিগ্রাম দিয়েছে, যেখানে তোর মানে কি বলবো, মানে আমি এটাকে একদম সাপোর্ট করি না। কেন? এটা যদি তোর সাইন্টিফিক্যালি প্রুভ করতে খুব ভালো হতো, সাইড এফেক্ট বা আদার ইন্টারাকশন নেই, তাহলে মার্কেটে এই ডোজ ছেয়ে যেত। মানে মানে সিঙ্গেল ডোজ, মানে একটা লং টার্ম ইউজ হয়। তুই যেটা বলছিস এই স্টাডি বহু বছর আগে শুরু হয়েছে, বহু বছর আগে, তোরা যখন ছোটবেলা তখন শুরু হয়েছে 600 ডোজের স্টাডি। 2001, 2, 3, 4 সালে তো প্রচুর স্টাডি হয়েছে এই যদি 600 দিয়ে যদি করা যায়, এবং 3 লাখ কিন্তু সাকসেসফুল মানে দেখতে পারেন যে কোনো ক্ষতি হচ্ছে বেশি। বুঝতে গেলে কি বললাম? হ্যাঁ স্যার, বাট এখন অনেক কার্ডিওলজিস্ট এটা প্রিফার করছে আর কি, মানে হ্যাঁ আমি কিন্তু একদম মানে বলবো না দিতে, এটা সম্ভব না, এটা আপকে মানে আমি কি আবার বলছি, তুই 300 দিতে পারিস, 300 লোডিং ডোজ। 300 স্যার নরমালি দেওয়া করতে গেলে 75, 150 দিয়ে এটা স্টার্ট করতে পারিস। সাধারণত আমরা মেনটেন করে থাকি 75 কোপিডোগ্রেল, 75 তোর কি বলে অ্যাসপিরিন, সেক্ষেত্রে মেনটেন করতে থাকি প্রায়। লোডিং ডোজটা কিন্তু আমরা বলি না, 1 নম্বর। আর 2 নম্বর, যারা এল্ডারলি পেশেন্ট লোডিং ডোজ নিতেই পারবে না, বিশেষ করে যারা 70 বছর করে বয়স, লোডিং ডোজ খুব মুশকিল হবে তাদের ক্ষেত্রে। হ্যাঁ ইয়ং জেনারেশনের ক্ষেত্রে সম্ভব, আবার যাদের ধরে যদি লোডিং ডোজ দিস তাদের এত ব্লাড থিনিং হয়ে যাবে, ব্লাড তার এত পরিমাণে তার ওই মধ্যে ইনস্ট্যান্ট থিনিং হয়ে যায়, সেক্ষেত্রে তার যদি আবার কিছু তোর এই মানে কোনো ক্ষত থাকে, গ্যাস্ট্রিক আলসারের ক্ষত থাকে বা আদার্স কোনো ক্ষত থাকে, মুশকিল হয়ে বাঁচানো, তার ব্লিডিং শুরু হবে সমস্যা। ধর পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার আছে, তুই তো লোডিং ডোজ একবার দিয়ে দিয়েছিস, ব্যাস হয়ে গেল। বোঝা গেল কি বললাম? সেটা তো স্যার হিস্টোকাইনেস বা লো মলিকুলার ওয়েট হেপারিন বা স্যার নরমাল হেপারিনের ক্ষেত্রেও তো স্যার হতে পারে না। হেপারিন তুই তো সব হতে পারে স্যার। হেপারিন তুই যেটা দিচ্ছিস, তুই তো বডি ওয়েটে দিচ্ছিস, সহ্য করছে বডি ওটা তোর। হেপারিন রোগী হচ্ছে তোর পার কিলোতে তুই যেরকম ডোজ খাবে, তোর নর্মাল ডোজই হেপারিন চলবে। তুই তো অ্যাবনর্মাল ডোজ বলছিস এটা, না এটা তো বডি লোডিং ডোজ মানে অ্যাবনর্মাল ডোজ। অ্যাবনর্মাল ডোজ বডি নিতে পারে না ফট করে।
বডি নেওয়ার ক্ষমতা থাকে, প্রত্যেকটা মানুষের ক্ষমতা থাকে অ্যাজ পার এজ, অ্যাজ পার তার বডি স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস থাকে। সেই জন্য দেখবি কোনো ওষুধ কোম্পানি লোডিং ডোজে কিন্তু বুস্টিং ডোজ যেটা বলা হয়, পরবর্তী লোডিং ডোজ নামে বিক্রি হয় পরবর্তীকালে, প্রাইমারি রিলিজ ডোজ কখনই কিন্তু হাইফাই রাখে না ওটা, এটা রাখে সাস্টেন রিলিজ করে, তারপর কন্টিনিউয়াস রিলিজ চলতে থাকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আজকে আমি রাখি। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।